সেখানে এসএসসির তরফে যা যা বলার সেগুলো বলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তো নিজেও বলেছেন তিনি কোনো কর্মচ্যুতি চান না, বিশেষভাবে যারা যোগ্য তাদের কর্মচ্যুতি যাতে না হয় তারই তো পক্ষে মুখ্যমন্ত্রী। কিন্তু অকারণ মামলায় জড়িয়ে বিরোধীরা চাইছে এই ব্যাপারটায় অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এবং বিচারপতিরা যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং এসএসসি বা এদিককার পক্ষ তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করছেন। স্যালাইন কাণ্ডে আজকে কলেজ স্কোয়ার থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত মিছিল করেছেন বিরোধী দলের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ, স্বাস্থ্য সচিবের অপসারণ, একাধিক দাবি এবং ডাক্তারদের সাসপেনশন তুলে নেওয়া। দেখুন, বিরোধী দলনেতা যেটা করেছেন সেটা একদম একটা সস্তা রাজনীতি করেছেন। তার কারণ স্যালাইন কাণ্ডে স্যালাইনে যদি কোনো সমস্যা থাকে, খারাপ থাকে, তার জন্য স্যালাইন পরীক্ষায় পাঠানো হয়েছে নমুনা এবং তার তদন্ত চলছে। পাশাপাশি যেখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে সিনিয়র ডক্টর যাদের দায়িত্ব ছিল ওই সময় ওটি করার, সিজার করার, তারা ছিলেন না, তারা থাকলেন না, তারা ব্যক্তিগত কাজে বাইরে। জুনিয়র ডাক্তারদের কাঁচা হাতের উপর দেওয়া হলো এবং রোগিনীর মৃত্যু ঘটল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সেটাও তো একটা গুরুতর অভিযোগ। তো তার তদন্ত হচ্ছে। তা তদন্তে এত ভয় কিসের? যে ডক্টরদের কাছে নোটিশ যাবে বা পুলিশ তদন্তে সহযোগিতা চাইবে তারা সহযোগিতা করবেন। সেখানে ডাক্তাররা, সরকারি সরকারি হাসপাতালের নির্ধারিত কাজ সাধারণ মানুষের কাজটা করবেন না, তারা জুনিয়রদের হাতে ছেড়ে দিয়ে চলে যাবেন। আবার সেখানে বলতে গেলে তখন সেখানে রাজনৈতিক দল বাধা দিতে আসবে, হয় নাকি? উনি হেলে পড়া বাড়ি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদ হাকিমকে, বলেছেন যে পুরসভার সামনেই ফিরহাদ হাকিমের সঙ্গে ওনার দেখা হবে, মানে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমকে হেলে পড়া বাড়ি নিয়ে শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন বাড়ি ভেঙে পড়ে, হাউজিং ভেঙে পড়ে, সেতু ভেঙে পড়ে, একের পর এক সেতু ভেঙে পড়ে, তখন এই বিজেপি নেতারা বা শুভেন্দুবাবুরা কোথায় থাকেন? যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইভেন গুজরাটে সেতু ভেঙে পড়ে, বাড়ি ভেঙে পড়ে, এত লোক মারা যায়, তো তখন তারা কোথায় থাকেন? এখানে বড় বড় কথা বলতে আসছেন। সিপিএম এর সময় শিবালিক ভেঙে পড়েছিল, নিশ্চয়ই এখানে ভেঙে পড়া উচিত না বা হেলে যাওয়া উচিত না। কিছু দুষ্ট চক্র, অসাধু প্রমোটার, তারা এই ধরনের কাজ করে, সরকার প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। অসাধু চক্র যদি কেউ করে, আমরা সাধারণ মানুষকে অনুরোধ করছি, আপনারা কষ্টের টাকা দিয়ে যে ফ্ল্যাট কিনছেন দেখে নেবেন, একটু এলাকায় জেনে নিন কোনো জলা জমি বুঝিয়ে তৈরি কিনা। যদি জলা জমি বুঝিয়ে তৈরি হয় সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন, পুরসভাকে জানান। ফলে এগুলো নিয়ে এই রাজনীতি করার কোনো জায়গাই নেই। বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাড়ির পর বাড়ি, সেতুর পর সেতু ভেঙে যাচ্ছে, সেগুলো নিয়ে মাথা ঘামান বিজেপি নেতারা। জলা ভরাটের প্রসঙ্গে আজকে একটা ঘটনা হয়েছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একদম সামনে সেখানে মৎস্য দপ্তরের ঝিল, সেটা ভরাট করা হচ্ছিল, জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেটা আটকান। প্রশ্নটা হচ্ছে যে একেবারে এভাবে কল্যাণী, মানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সামনে এভাবে ঝিল কি করে ভরাট হয়, বা এটা কি প্রশাসনের নজরে আসেনি? এটা একেবারে স্থানীয় প্রশাসনের বিষয়, তারা গোটা বিষয়টা দেখছেন, এর সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই। বলছি, এই যে মৃত্যুর তদন্তকে ঘিরে একটা অদ্ভুত মানে জল্পনা তৈরি হয়েছে যে যারা রাজ্য ফাঁসিতে যখন গেল, হাইকোর্টে গেল, আবার সিবিআইও হাইকোর্টে গেল, আবার রাজ্যের ঘাড়ে তথ্য প্রমাণের লোপাট অভিযোগ উঠেছে, তারাই আবার ফাঁসি হয়েছে। কে অভিযোগ করেছে তথ্য প্রমাণ লোপাটে? বিচারকও বলেছেন তথ্য প্রমাণ লোপাটের ছাত্রছাত্রী তার বক্তব্য। কোথাও তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই ধরনের কোনো বক্তব্য বিচারকের গোটা রায়ে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই শব্দটা কোথাও নেই। তার পর্যবেক্ষণে কিছু পদ্ধতিগত কিছু এদিক ওদিকে থাকতে পারে, কিন্তু তথ্য প্রমাণ লোপাট আরজি করের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই। ইনি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার সবচেয়ে বড় প্রমাণ, তথ্য প্রমাণ ছিল বলেই ওই 3টি ধারায় দোষী প্রমাণিত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে। এই বিচারকই বলেছেন যে তথ্য প্রমাণের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার এই ধারায় একে দোষী সাব্যস্ত করা হলো। যে 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাতেই
শাস্তি হচ্ছে যাবজ্জীবন, আবার একই ধারায় শাস্তি হচ্ছে ফাঁসি বা প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড। বিচারক কেন যাবজ্জীবন দিয়েছেন, কেন মৃত্যুদণ্ড দেননি, বা সিবিআই এর আইনজীবীরা কেন মৃত্যুদণ্ড আদায় করে আনতে পারেননি, সেটা আলাদা চ্যাপ্টার। কিন্তু তথ্য প্রমাণ ছিল না, এই যেটা ধারণা তৈরির চেষ্টা হচ্ছে এটা সম্পূর্ণ ভুয়ো, মিথ্যা। কিছু প্রশ্ন, পদ্ধতিগত প্রশ্ন যদি অবজারভেশনে থেকে থাকে, তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, এবং তথ্য প্রমাণ ছিল বলেই সেই 3টে ধারায় তো দোষী সাব্যস্ত করেছেন। যদি বিচারকের রায় থাকে তথ্য প্রমাণ নেই, উল্টে বিচারকের কাছে প্রশ্ন আসবে তথ্য প্রমাণ নেই মশাই আপনি যাবজ্জীবন দিলেন কি করে। যদি তথ্য প্রমাণ না থাকে তাহলে দোষী সাব্যস্তটা হলো কি করে, কোন ধারায় দোষী সাব্যস্ত? যে ধারায় মিনিমাম শাস্তি যাবজ্জীবন আর সর্বোচ্চ শাস্তি ফাঁসি, ফলে একই ধারায় মিনিমাম শাস্তি যাবজ্জীবন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তো তথ্য প্রমাণ যদি লোপাট হয়ে থাকে তাহলে ওই 3 ধারায় দোষী সাব্যস্তটা হলো কি করে? যদি এটা বলার চেষ্টা হয় বিচারক তথ্য প্রমাণ লোপাটের কথা বলেছেন, বিচারক তথ্য প্রমাণ লোপাটের কথা বলেননি। যদি কোথাও কোনো তাড়াহুড়োয় বা কোনো কারণে কোনো পদ্ধতিগত কিছু তার মনে প্রশ্ন থাকে, সেগুলো উল্লেখ করার বা পর্যবেক্ষণে রাখার কথা দেখা গেছে, কিন্তু তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এর কোনো সম্পর্ক নেই। আর তথ্য প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত হয়েছে, ফলে কোথাও কোর্ট বলতে পারবে না তথ্য প্রমাণ ছিল না। তথ্য প্রমাণ না থাকলে উল্টে কোর্টকে বলতে হবে তথ্য প্রমাণ যদি না থাকে তাহলে কিসের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিলেন। আর এই সিবিআই এর হাইকোর্টে যাওয়া ফাঁসি চেয়ে, সিবিআই আমাদের রাজ্যে এই যে আরজি করের ঘটনা, মমতা ব্যানার্জি কলকাতার পুলিশ অ্যারেস্ট করেছে 24 ঘন্টার মধ্যে। কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে ফাঁসির অর্ডার কলকাতা পুলিশ বার করে আনতো, যেমন বার করেছে মাটিগাড়া, ফরাক্কা, জয়নগর, গুড়াপের ঘটনায়। রাজ্য পুলিশ বার করেছে ফাঁসির অর্ডার, কোর্টকে কনভিন্স করেছে, দ্রুত বিচার শেষ করেছে। এখানে আরজি করে তথ্য প্রমাণে প্রমাণিত দোষী, যে ধারায় দোষী প্রমাণিত সেই ধারায় যাবজ্জীবন হয়েছে, সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয়। তাহলে সিবিআই কেন ব্যর্থ হলো? তাহলে কি আর্গুমেন্টে প্রবলেম ছিল? তাহলে কি আর্গুমেন্টে, তথ্য প্রমাণে প্রবলেম ছিল না, তাহলে আর্গুমেন্টে প্রবলেম ছিল। তো রাজ্য সরকার এই রেপ টু মার্ডার, ধর্ষণ এবং খুনে বিরলতম ঘটনায় কড়া হাতে মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন ফাঁসি। রাজ্য সরকার এই কড়া অবস্থান থেকেই ফাঁসির আবেদন করেছেন, আর পরে চাপের মুখে পড়ে এখন সিবিআই ওই একই দাবি নিয়ে হাইকোর্টে গিয়েছে। কিন্তু আদালতের যে কপি, কি উচ্চতর ন্যায়ালয়ে যাচ্ছে সিবিআই? না, এটা ফাঁসির আদেশ হওয়াটা কাঙ্ক্ষিত ছিল। তার কারণ যে 3টে ধারায় যাবজ্জীবন হয়েছে ওই 3টে ধারাতেই তো ফাঁসিটা আছে। তাহলে সিবিআই এর আইনজীবীরা তাদের আর্গুমেন্টে কোর্টের কাছ থেকে ফাঁসির রায়টা আনতে পারলেন না কেন, যেখানে রাজ্য পুলিশ পরপর 4টি ঘটনায় ফাঁসির রায়। দেখুন, ফাঁসি ধর্ষণ এবং খুনের মতো পৈশাচিক নারকীয় ঘটনায় আমরা ফাঁসির পক্ষে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই বুঝেছে যে রাজ্য পুলিশ পাচ্ছে, তারা পাচ্ছে না, সেই জন্য তারা তারপর গেছে। শিয়ালদা আদালতের যে রায়ের কপিতে সেখানেই দেখা যাচ্ছে, উল্লেখ করা হয়েছে যে পুলিশ প্রথম থেকে অত্যন্ত সাধারণভাবে গুরুত্ব না দিয়ে এরকম একটা নজিরবিহীন ঘটনার তদন্ত শুরু করেছে, এবং সুইসাইড বলে যাকে মানে ধরে প্রাথমিক। আবার বলছি যে একটা অর্ডারের পর্যবেক্ষণে নানা রকম থাকতে পারে, কিন্তু সেখানে সেটা তার কোন কোন পার্ট কতটা কি ঠিক সে তো আমরা বলতে পারবো না, এর মধ্যে আমরা রাজনীতি দেখছি না, এটা তারা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতে পারবে। কিন্তু তার সঙ্গে মূল তদন্ত এবং বিচারের কোনো সম্পর্ক নেই। কোনটা 5 মিনিট আগে হতো, কোনটা 10টা 10-এ হয়েছে, কোনটা 8টা 10-এ হয়নি কেন, এগুলো বলে কোনো বিভ্রান্তি তৈরির চেষ্টা যেন না হয়। কিন্তু সিবিআই সেই বিষয়টাই তদন্ত করেনি, মানে এই সিবিআই এর শ্রেষ্ঠ অফিসাররা এসে তদন্ত করে দেখেছেন, কলকাতা পুলিশে তদন্ত করেছে, সেটা সম্পূর্ণ সঠিক। তাই যদি হয় তাহলে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যেকটা রায়কে ফিরিয়ে নিয়ে হাইকোর্টের উচিত আবার নতুন করে বিচারের নির্দেশ দেয়া। যে বিচারপতি কোর্টে বসে বড় বড় কথা বলেন তারপরে ইস্তফা দিয়ে এসে বিজেপির প্রার্থী হয়ে যান, তার রায়ের কি বিশ্বাসযোগ্যতা থাকে? তাহলে তো তার সমস্ত রায় ফিরিয়ে নিয়ে নতুন করে বিচার হওয়া উচিত। বলছি আজকে
মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ও সহ 16 জনের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রিজু করেছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ। কারণ হচ্ছে এই স্যালাইন কাণ্ডে ধস্তাধস্তিতে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছে। এ তো আইন শৃঙ্খলার বিষয়। কোথাও যদি কেউ গন্ডগোল করতে যান, প্ররোচনা দিতে যান, তো সেক্ষেত্রে তাকে পুলিশের মতো কোনো পদক্ষেপ নিয়েছে, তার সঙ্গে আমি রাজনৈতিক মন্তব্য কেন মেশাবো? যখন আমরা বিরোধী দলে ছিলাম, কোনো কিছু না করার পরেও মামলা দেয়নি লোকে, মামলা করেনি। সিপিএম গুচ্ছ গুচ্ছ মামলা দিয়ে তখন অবিভক্ত কংগ্রেস পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কর্মীদের বারবার হ্যারাস করেনি। আর এখানে তো চোখের সামনে ক্যামেরা সাক্ষী দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা হসপিটালের সামনে গিয়ে ওই রাস্তায় কিভাবে অরাজকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। নবান্নের কাছে মন্দির বাজারে যেখানে রাজ্য সরকারের গ্রুপি কর্মীরা ধর্নায় বলেছেন, আজকে সেখানে দেখা গেল যে কংগ্রেসের অসন্তোষ এবং বিজেপির তারা ওখানে উপস্থিত হয়েছে। ঠিক ওদের সব যারা এখানে যাহা কংগ্রেস পশ্চিমবঙ্গে, তাহাই বিজেপি, তাহাই সিপিএম, তাহাই মানে যারা সব অন্ধ তৃণমূল বিরোধী কিছু অতৃপ্ত আত্মা, তারা সব একটা মঞ্চে বসে কিছু হইচই করার চেষ্টা করবে। বলছি যে জেসিপি বৈঠকে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বৈঠকে আবার বিশৃঙ্খলা, সাসপেন্ড করা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, সঙ্গে আরো 9 বিরোধী সাংসদ। এর আগেও এই বৈঠক ওখানে এই যে যৌথ সংসদীয় কমিটি, এখানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষ এবং যোগ্য ভূমিকা পালন করছেন, এবং যেটা কেন্দ্রের করা উচিত নয়, যে বিপজ্জনক খেলা খেলছে সেটা খেলা উচিত নয়, তিনি প্রতিবাদ করছেন। সঙ্গে আরো কয়েকজন বিরোধী সাংসদ আছেন। এবার কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে, আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে, একতরফা কাজ করার চেষ্টা হচ্ছে। আর দেশের সংবিধানের স্পিরিটটাকে বাঁচাবার জন্য তৃণমূল কংগ্রেস এবং তার প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন যে ডায়মন্ডহারবারের বিষ্ণুপুরের একটা ভিডিও পোস্ট করে বলছেন যে পঞ্চায়েতের লোকজনকে জোর করে এনে একজন মহিলাকে তার পরিবার সহ বাইরে বের করে দেওয়া হচ্ছে, মানে এটাই ডায়মন্ডহারবার মডেল, মানে এটা তিনি বলছেন সে ভিডিও দিয়ে। কোনো বিচ্ছিন্ন ঘটনায় এটা এরকম ভাবে বলা যায় না। তাহলে তো মণিপুরের ছবি দিয়ে গোটা ভারতবর্ষে ওটা মোদির মডেল বলে তাহলে দেখাতে হয়। তো কোন এলাকায় কার ব্যক্তিগত পারিবারিক গন্ডগোল, কার পাড়ার গন্ডগোল, সেগুলোকে নিয়ে যদি শুভেন্দুবাবুরা সেটা অভিষেককে আক্রমণ করতে যান, ডায়মন্ড হারবার মডেল বলে আক্রমণ করতে যান, তাহলে ওদের মনে রাখতে হবে যে তাহলে মণিপুরের জ্বলন্ত মণিপুর, খুন ধর্ষণ আর মণিপুরের ছবি দিয়ে আমরা বলবো এটাই হচ্ছে বিজেপির মডেল। উত্তর 24 পরগনায় সেখানে বোমাবাজি হচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে তৃণমূলের বিধায়কের ভাই পঞ্চায়েত সমিতির সভাপতি। স্থানীয় বিষয়, আইনের পথে চলবে। কার নামে অভিযোগ আছে, কে কি করেছে, এগুলো তো সবসময় বোঝা যায় না। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একটা ক্যালেন্ডার নিয়ে বিতর্ক বেঁধেছে যে ক্যামাক স্ট্রিট থেকে একটি ক্যালেন্ডার, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছোট। সেই ক্যালেন্ডার কিছুটা মানে প্রচার করা হয়েছিল, সার্কুলেট করা হয়েছিল, তারপরে সেটা ফিরিয়ে নেওয়া হয়। এখন আবার নতুন ক্যালেন্ডারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছোট। এই যে প্রবীণ নবীন দ্বন্দ্ব, মমতা অভিষেক দ্বন্দ্ব, এটা কি রিফ্লেক্টেড হলো? দেখুন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। ক্যালেন্ডার দেয়া হয়েছে, পাল্টানো হয়েছে বা ইত্যাদি যা আপনারা প্রশ্ন করছেন, আমার জানা নেই। আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। আমি শুধু এটুকু বলি, তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে কোথাও কোনো ক্যালেন্ডার থাকলে বা এই ধরনের কোনো বিষয় থাকলে তো নিশ্চিতভাবেই সেখানে দলের সর্বোচ্চ নেত্রী, সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, সব থেকে বেশি সম্মান পাবে, সেইভাবে ডিসপ্লে হবে, সেইভাবে ডিজাইন হবে, তো স্বাভাবিক ব্যাপার। ফলে এটা নিয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, এ তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু নির্দিষ্টভাবে আপনারা যেটা প্রশ্ন করছেন যে ক্যালেন্ডার গিয়েছে, ক্যালেন্ডার পাল্টেছে, আমি জানি না। আমার কাছে কোনো মন্তব্য, আমার তরফ থেকে কোনো মন্তব্য নেই। আর এই বাড়ি হেলে করা নিয়ে বারবার একটা জায়গায়, শুধু মানে কলকাতায় নয়, কোথাও বরানগর, কোথাও বিধাননগর, ট্যাংরা, আজকে তপসিয়া, বিভিন্ন জায়গায় যাচ্ছে বাড়ি হেলে যাচ্ছে। দেখুন, বাড়ি হেলে পড়ার প্রবলেমটা পুরমন্ত্রী বা সংশ্লিষ্ট প্রশাসক যারা আছেন তারা বারবার বলছেন, আমরাও বলছি যে
অসাধু কিছু প্রমোটার ঠিকভাবে দায়িত্ব পালন না করে কিছু দায়িত্বজ্ঞানহীন কণ্ড কারখানা করেছে। সিপিএম এর সময় আমরা দেখেছিলাম শিবালিক ভেঙে পড়ে গেল, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। অন্য রাজ্যে আমরা দেখি বাড়ি কেন সেতু শুদ্ধ ভেঙে পড়ে যাচ্ছে। তো এখানে কিছু কিছু জায়গায় সকলকে সতর্ক হতে হবে। আপনার এলাকায় যদি কেউ দেখেন যে এই ইয়ে করছে, জলাভূমি বুঝিয়ে বাড়ি করছে, তো তাহলে সেখানে সঙ্গে সঙ্গে কমপ্লেন করতে হবে। আর যারা কিনবেন তারাও তো একটু দেখে নেবেন যে ফ্ল্যাটটা কিনছেন একটু পাড়ায় খোঁজ খবর নিন, কি ছিল, সব কাগজপত্র ঠিক আছে কিনা। এবং প্রশাসনের তরফেও যথাসম্ভব নজর রাখার প্রসেস আছে, চলছে। কিন্তু এত বড় একটা বিষয়, মানে এত এলাকা নিয়ে সেখানে কোথায় কোন বাড়ি ঠিক কোন জমির উপর তুলছে, এটা প্রশাসনও যেমন দেখছে, তেমনি স্থানীয় বাসিন্দারা এবং যারা কিনছেন তারাও যদি একটু সতর্ক থাকেন, তাহলে এই অসাধু প্রমোটার চক্রকে আমরা পুরো দস্তু রুখে দিতে পারবো। বলছি যে মৃত প্রসূতির পরিবারকে নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছেন, সেখানে যেতেই পারেন। এখন তাদের রাজ্যপাল, তারা যদি রাজভবনটা, শুভেন্দুবাবুরা মনে করেন ওটা রাজ্যপাল তাদের দলের পাঠানো, ফলে ওইখানটা তারা আর একটা পার্টি অফিস বলে মনে করেন রাজভবনটাকে, তো তাদের হয়তো মনে হয় যে কোথাও যায় কিছু করতে গেলে একবার কোর্টে যাই, নইলে একবার রাজভবন যাই, নইলে একবার অমুক যাই। আরে প্রসূতির মৃত্যু তো বাজে ঘটনা, সবাই নিন্দা করা হয়েছে, খারাপ ঘটনা। স্যালাইনে খারাপ থাকলে কেউ ছাড় পাবে না, টেস্টিংয়ে গেছে, আবার তদন্ত চলছে। কিন্তু তা বলে সিনিয়র ডক্টররা সরকারের, তারা কাজের সময় অন্য প্রাইভেট কাজ করে বেড়াবেন, আর জরুরি সিজার সেটা জুনিয়র ডক্টরদের কাঁচা হাতে ঠেলে দেওয়া হবে, 2.5 ঘন্টা ধরে বডি ওপেন করে পড়ে থাকবে, ইনফেকশন হবে, বা এই ধরনের সব অভিযোগ আসবে। এই অভিযোগগুলোকেও তো খতিয়ে দেখতে হচ্ছে, ফলে তার জন্য তদন্ত হয়েছে। শুভেন্দুবাবুরা যত এই ধরনের কাজকর্ম করবেন, তত বেশি করে প্রমাণিত হবে যে মেডিকেল বা স্বাস্থ্যে যে ঘুঘুর বাসা, যে দুর্নীতির চক্র, যেটা মমতা ব্যানার্জি ভাঙার চেষ্টা করছেন, শুভেন্দুবাবুরা সেটাকে মদত দেওয়ার এবং আড়াল করার চেষ্টা করছেন। অপর্ণা সেন তিনি বলছেন যে তার যেটা মত, যে একা সঞ্জয় নয়, তিলোত্তমা ধর্ষণ কাণ্ডে একটা বড় চক্র কাজ করছে, এবং আর্থিকর হয়ে যাওয়ার পরও এখনো ধর্ষণ হয়ে যাচ্ছে। আর কি এই ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দেখুন, সঞ্জয় একা নয়, যারা অপর্ণা সেন বা যারা মনে করছেন যে আরজিকর একা সঞ্জয় নয়, অনেকে আছেন, তারা দয়া করে আদালতে গিয়ে এফিডেভিট করে তারা সাক্ষী হিসেবে নিজেদের অন্তর্ভুক্ত করিয়ে দিন, এবং সেখানে তারা তাদের তথ্য প্রমাণ সহ বক্তব্য রাখুন। কলকাতা পুলিশ তদন্ত করে দেখেছে সঞ্জয়ই ধর্ষক এবং খুনি, সিবিআই তদন্ত করে দেখেছে সঞ্জয়ই ধর্ষক এবং খুনি, ট্রায়াল কোর্ট দেখেছে ধর্ষক এবং খুনি, সুপ্রিম কোর্ট মনিটর করে দেখেছে ধর্ষক এবং খুনি। তারপরে কেউ যদি মনে হয় আমি মনে করি মানেটা কি? মনে করি মানে, যদি মনে করেন কিসের ভিত্তিতে মনে করছেন? যান কোর্টে গিয়ে, বা সিবিআই দপ্তরে যান, সিবিআই দপ্তরে গিয়ে আপনাদের কাছে যা তথ্য প্রমাণ আছে দিয়ে দিন। মনে করি মানেটা কি? সঞ্জয় ছেলেটি এখন তো জানা যাচ্ছে ও তো বক্সিং জানে, আচমকা আঘাত করেছে মেয়েটিকে, প্রতিরোধের জায়গায় ছিল না মেয়েটি, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, পৈশাচিক। সেখানে যদি দায়িত্বপূর্ণ তথাকথিত বুদ্ধিজীবীরা বলেন আমি মনে করিটা কি? তো আমি মনে করি, তাহলে কোর্টে গিয়ে বলুন, সিবিআই কে গিয়ে বলুন আপনি কি মনে করেন এবং কার সঙ্গে আপনার কি তথ্য প্রমাণ আছে। তা আপনারা তদন্তে তখন কোঅপারেট করেননি কেন? যখন আপনারা বলতে চাননি কেন যে আমরাও সাক্ষী দিতে চাই? আমাদের এ ব্যাপারে প্রবল জ্ঞান আছে, এইসব ব্যাপারে আমাদের প্রবল জ্ঞান আছে, আমরা এ ব্যাপারে কিছু দিতে চাই তথ্য, তা আলোকপাত করেননি কেন? ঠিক আছে, কমপ্লিট।